আফনান মেয়েটিকে দেখে একটু অবাক হয়ে গেল। সরি, আমি অধরা নই। আমি জেরিন। কে আপনি? আপনার পরিচয়? আমি অধরার ফ্রেন্ড। ও একটি লেটার আপনাকে দিতে বলেছে। জেরিন আফনানকে লেটারটা দিল। আফনান লেটারটা খুলে অবাক হয়ে গেল, কারণ ওইটা ছিল অধরার রেজিগনেশন লেটার। লেটারটা দেখার সাথে সাথে আফনান উঠে দাঁড়াল আর বলল, এটা কি জেরিন? দেখতেই তো পাচ্ছেন স্যার, অধরার রেজিগনেশন লেটার। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কেন? বাহ, কালকের ঘটনাটা এত সহজে ভুলে গেলেন। মনে নেই কিভাবে আপনি আর আপনার হবু বউ একসাথে মিলে অধরাকে অপমান করেছিলেন? আমি অধরাকে অপমান করলাম কখন? আর কাল তো আমি অধরাকে সরি বলেই দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম আজ থেকে অফিসে আসতে। জেরিন আফনানের থেকে মুখ ঘুরিয়ে নিল। তারপর বলল, সরি? সরি বলে কি হবে স্যার? যা দুঃখ দেওয়ার তা তো দিয়েই দিয়েছেন। আফনান আর কিছু না বলে ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় জেরিন ওকে থামালো আর বলল, কোথায় যাচ্ছেন? অধরার বাসায় যাচ্ছি। কেন? অধরার সাথে কথা বলতে। কিন্তু আপনি তো অধরাকে সেখানে পাবেন না। কেন? আজ অধরাকে একটা ছেলে তার পরিবার নিয়ে দেখতে আসছে, কলম্বাস হোটেলে। জেরিনের কথা শুনে আফনান চুপচাপ দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর ওর টেবিলের ড্রয়ারটা খুলে একটা ফাইল নিল। তারপর জেরিনকে বলল, আসুন আমার সাথে। আফনান আর জেরিন গাড়ি করে কলম্বাস হোটেলে এসে পৌঁছল। তারপর যেখানে অধরা আছে জেরিন আফনানকে সেখানে নিয়ে গেল। আফনান সেখানে গিয়ে দেখল একটি সোফায় অধরা চুপচাপ বসে আছে। ওর সামনের সোফাতে আরও লোকজন। অধরা আজ লাল পাড়ের জামদানি শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। আজ অনেক সুন্দর লাগছে অধরাকে। আফনান অধরাকে এই সাজে দেখে সেখানেই থেমে গেল। জেরিন আফনানকে বলল, দেখুন, আপনি এখানে কেন এসেছেন আমি জানি না, কিন্তু প্লিজ আমার বন্ধুর বিয়েটা ভাঙবেন না। এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। জেরিনের কথা শুনে আফনান একবার ওর দিকে তাকাল। তারপর সোজা অধরার কাছে চলে গেল। রাজিয়া বেগম অধরাকে বললেন, কি মা, কিছু বল তাহলে। বিয়েতে কি তোর সম্মতি আছে? তুই কি ছেলেকে কিছু বলতে চাস? অধরা মাথা নেড়ে জানাল না। পাশ থেকে আফনান বলে উঠল, ওনার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। আফনানের গলা শুনে সবাই তার দিকে তাকাল, সাথে অধরাও। অধরা আফনানকে দেখে চিৎকার করে বলল, আপনি আপনি এখানে কি করছেন? এসব কি মিস অধরা? আপনি বিয়ে করছেন আর নিজের বসকে ইনভাইটও করলেন না, কেন? এসব আপনি কি বলছেন? আমি তো এখনো বিয়ে করিনি। আমি তো। অধরার কথা শেষ হতে না দিয়েই আফনান বলল, আর আপনার বিয়ে করা হবে না মানে? কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি এখন বিয়ে করতে পারবেন না, কারণ আপনি এখন জেলে যাবেন। আফনানের এই কথাটা শুনে ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। পাত্রপক্ষরা সবাই উঠে দাঁড়াল। কি বলছেন তা কি আপনি? আমি এমন কি করেছি যার জন্য আমাকে জেলে যেতে হবে? আপনি ঠকিয়েছেন, আমার কোম্পানিকে ঠকিয়েছেন। কি কি আবোলতাবোল কথা বলছেন আপনি? আমি আপনার কোম্পানিকে কিভাবে ঠকালাম? আপনি কি নেশা করেছেন নাকি যে উল্টাপাল্টা বকছেন? আফনান অধরার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, আমি ভুল বলছি না ঠিক, তাই এই ফাইলটা পড়লেই আপনি বুঝতে পারবেন। নিন, পড়ুন এটা। ভালো করে পড়বেন।
অধরা ফাইলটা নিয়ে পড়া শুরু করল। এদিকে কেউ কিছু বুঝতে পারছে না। রাজিয়া বেগম পাশে দাঁড়িয়ে থাকা জেরিনকে ফিস করে বললেন, কি হচ্ছে কি এটা জেরিন? তুই অধরার বসকে এভাবে এখানে কেন এনেছিস? আর কি আছে ওই ফাইলটাতে? মামুনি, প্রথমত আমি ওনাকে এখানে আনিনি, উনি নিজেই এখানে এসেছেন। আর দ্বিতীয়ত ওই ফাইলটাতে কি আছে তা আমি জানি না। আর এবার চুপ করে তোমার মেয়ে আর জামাইয়ের নাটকটা দেখো। জেরিনের কথা শুনে রাজিয়া বেগম ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল। কি বললি তুই? জামাই মানে? কে আমার জামাই? উফ মামুনি, চুপ করো তো। পরে তোমাকে সব বুঝিয়ে বলল। এখন নাটকটা দেখো। ফাইলটা পড়ার পর অধরা আফনানের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, স্যার এটা? রাজিয়া বেগম বললেন, কি আছে ওই ফাইলটাতে অধরা? আফনান বলল, আমি বলছি। ওই ফাইলটাতে লেখা আছে অধরা 2 বছরের জন্য আমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই 2 বছরে ওনাকে কোম্পানির হয়ে নানা ধরনের কাজ করতে হবে। এই 2 বছরের মধ্যে উনি চাইলেও এই জবটা ছাড়তে পারবেন না। আর 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 কি? আর এই ফাইলটাতে এটাও লেখা আছে যে উনি এই 2 বছরের মধ্যে কারোর সাথে নিজেকে অন্য কোনো যুক্তিতে বাঁধতে পারবেন না। এবার অধরার দিকে তাকিয়ে, এমনকি উনি কাউকে বিয়েও করতে পারবেন না। আর এটাও স্পষ্ট করে লেখা আছে যে উনি যদি এই চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন তাহলে কোম্পানি ওনাকে পুলিশের হাতে তুলে দিবে। অধরা এবার উঠে দাঁড়াল। অসম্ভব, আমি মানি না এই চুক্তি। কেন? আপনি তো নিজেই সাইন করেছেন ওই পেপারসে। ভালো করে খেয়াল করে দেখুন, ওখানে আপনারই সাইন আছে। সেটা তো আছে, কিন্তু আমি এরকম পেপারসে কবে সাইন করলাম? কই, আমার তো এমন কিছু মনে নেই। আফনান মুখে একটা কিলার মার্কা হাসি নিয়ে বলল, একটু ভালো করে মনে করুন তো অধরা, আপনি কবে এই পেপারসে সাইন করেছিলেন? বাদ দিন, আমিই মনে করিয়ে দিচ্ছি। মনে আছে আপনাকে কিছুদিন আগে আমি কিছু পেপারস দিয়েছিলাম সাইন করার জন্য? এই হলো সেই পেপারস। আর আপনি সেই দিনই ওই পেপারসে সাইন করে দিয়েছিলেন। মনে পড়েছে এবার? অধরার এবার মনে পড়ে গেল। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কোম্পানির কিছু শর্ত এতে লেখা আছে। আমি ভেবেছিলাম যে শর্তগুলো আপনি আমাকে ইন্টারভিউয়ের দিন বলেছিলেন সেগুলোই এতে লেখা আছে। তাই আমি সেদিন সাইন করেছিলাম। আপনি তো আমাকে এই চুক্তিগুলোর কথা বলেননি। আর একটু ভালো করে মনে করুন মিস অধরা, আমি সেদিন আরও কিছু বলেছিলাম। বলেছিলাম ওই পেপারসগুলোতে আরও কিছু কথা লেখা আছে, পড়ে নিবেন। কিন্তু আপনি সেগুলো না পড়েই সাইন করে দেন। এখন বলুন এখানে আমার দোষটা কোথায়? সব তো আপনিই করেছেন। অধরা এবার মনে মনে ভাবল, ও হ্যাঁ তাই তো, স্যার ঠিক কথাই বলছেন। স্যার তো সেদিন বলেছিলেন যে ভালো করে সবটা একবার পড়ে নিতে। কিন্তু আমি ভাবছিলাম তেমন কোনো জরুরি কথা হয়তো লেখা নেই ওটাতে, তাই পুরোটা না পড়েই সাইন করে দিয়েছিলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? নিজের অজান্তেই কি সব শর্তে রাজি হয়ে গেলাম? এবার কি হবে? আফনানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এসব কেমন চুক্তি? এরকম শর্ত কেউ দেয় নাকি? কোনো কোম্পানি আছে বলেন তো যেটা তাদের কর্মচারীদের এই ধরনের শর্ত দেয়? বাকি কোম্পানির কথা বলতে পারবো না, তবে আমার কোম্পানিতে সেটাই হবে যেটা আমি ঠিক করব। অধরার দিকে রেজিগনেশন লেটারটা বাড়িয়ে দিয়ে আফনান আবার বলল, এখন আপনি বলুন, আপনি কি করবেন? জেলে যাবেন নাকি এই রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে আবার অফিসে আসবেন?
অধরা কিছু বলতে যাবে এমন সময় যে ছেলেটা অধরাকে দেখতে এসেছিল সে হঠাৎ বলে উঠল, আফনান আরজেদ। আফনানের এতক্ষণ আশেপাশে লোকদের খেয়াল করেনি, কিন্তু ওই ছেলেটার কথায় ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কারণ ছেলেটা ছিল আফনান। ওই ছেলেটার দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, আহাদ মির্জা। বাকিরা তো সব অবাক। আহাদ মুখভরা হাসি নিয়ে আফনানের কাছে এসে ওকে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখছি। আমি তো ভালো আছি, কিন্তু তুই কবে দেশে আসলি? আর কেমন আছিস বল? আরে এই তো আছি ভালোই। পাশে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ আর একজন মহিলাকে দেখিয়ে বলল, এই হলো আমার মা বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমায় চিনতে পেরেছেন? আহাদের মা বললেন, ওয়ালাইকুম আসসালাম। আহাদের বাবা বললেন, হ্যাঁ চিনতে পেরেছি তো। তুমি তো আফনান। কলেজ ভার্সিটিতে থাকার সময় তো অনেকবারই এসেছো আমাদের বাড়িতে। তা বাবা, কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল। আহাদ বলল, তারপরে বল, কি অবস্থা তোর? এরই মাঝে জেরিন হঠাৎ বলল, দাঁড়ান দাঁড়ান, আপনারা একে অপরকে আগে থেকে চেনেন? আহাদ উত্তর দিয়ে বলল, জি। কলেজ আর ভার্সিটিতে আমরা দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আজ অনেক দিন পরে আমাদের দেখা হলো, তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপর বল আফনান, কি অবস্থা তোর? আরে, তুই তো দেখছি আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস। বলছি মামা, এত হ্যান্ডসাম হোস না, না হলে আমি সহ বাকি ছেলেগুলো যে চিরকুমার হয়ে থাকব। হা হা হা। আফনানও আহাদের কথা শুনে হাসতে লাগল। আহাদ আবার বলল, আচ্ছা শোন, অনার সাথে পরশুদিন কথা হয়েছিল আমার। ও বলল, তুই নাকি দিশাকে বিয়ে করছিস? হ্যাঁ রে। আর 1 মাস পরে আমাদের বিয়ে। তোকে কিন্তু থাকতে হবে বিয়েতে। সে না হয় থাকা যাবে, সমস্যা নেই তাতে। কিন্তু একটা কথা বলতো, আরোহীর খবর কি? আরোহীর নামটা শোনার সাথে সাথে আফনানের মুখ থেকে হাসিটা গায়েব হয়ে গেল। আর এটা লক্ষ্য করল অধরা। আফনান কথাটা ঘুরিয়ে বলল, আরে ওসব রাখো। তুই বলতো, তুই কি মিস অধরাকে দেখতে এসেছিলি? আহাদ অসহায় মুখ করে বলল, হ্যাঁ রে। আহাদের কাঁধে হাত রেখে দুঃখ ভারাক্রান্ত মুখ নিয়ে আফনান বলল, সরি রে ভাই, কিন্তু তোর আর এই বিয়েটা করা হবে না। কারণ তুই যাকে দেখতে এসেছিস সে এখন জেলে যাবে। কিচ্ছু করার নেই রে। সরি। অধরা এবার বলল, জেলে যাব মানে? আমি কোথাও যাব না। এরকম বললে তো হবে না মিস অধরা। আপনাকে তো কোথাও না কোথাও তো যেতে হবে, হয় জেলে না হয় আমার অফিসে। অধরার সামনে রেজিগনেশন লেটারটা নাচাতে নাচাতে বলল, বলুন আপনি এবার কি করবেন? ছিঁড়বেন এটা? যাবেন আমার সাথে অফিসে? অধরা আফনানের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দেখুন স্যার, কাল যা হয়েছে তা আপনারা এত সহজে ভুলতে পারলেও আমি কোনো দিন ভুলতে পারব না। যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কেন যাব? আর যদি যাইও সেটা আপনার হবু বউ সহ্য করতে পারবে না। আর যদি অফিসের সবাই আপনাকে সম্মান দেয়, তাহলে জবটা করবেন তো? আফনানের দিকে তাকিয়ে অধরা বলল, মানে? আফনান অধরার কথার উত্তর না দিয়ে অধরার এক হাত ধরে ওকে সাথে করে নিয়ে যায়। অধরা সহ বাকিরা বাধা দিলেও আফনান কাউকে পাত্তা দেয় না। অধরাকে গাড়ির সামনে এনে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে বসুন। কেন? যেটা বলছি সেটা করুন। না, আমি বসব না। কোথায় নিয়ে যাবেন আমাকে? আমি কোথাও যাব না।
আফনানের এবার রাগ হয়ে গেল। তাই একটু চিল্লানি দিয়ে বলল, এত বেশি বোঝেন কেন? যেটা বলছি সেটা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বসুন বলছি গাড়িতে। অধরা এর আগে কোনো দিনও আফনানকে এভাবে রেগে কথা বলতে দেখেনি। তাই একটু ভয় পেয়ে গাড়িতে বসল। সারা রাস্তা অধরা আর একটা কথাও বলল না। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে খুব ইচ্ছা করছিল ওর জানতে। কিন্তু প্রশ্ন করার সাহস পেল না। যদি আবার বকা দেয়? আফনানের গাড়ি এসে থামল ওর অফিসের সামনে। অধরা মনে মনে ভাবল, হায় হায়, স্যার তো দেখি আমাকে অফিসে নিয়ে এসেছে। কালকের অপমানটা কি কম ছিল যে আবার নতুন করে অপমান করার জন্য নিয়ে এসেছে? ওহ আল্লাহ, বাঁচাও তুমি আমায়। তোমায় উপর থেকে দড়িও ফেলতে হবে না আর নিচে থেকে মাটিও খুঁড়তে হবে না, শুধু ম্যাজিক করে আমাকে এখান থেকে গায়েব করে দাও প্লিজ। কি হলো অধরা? কানে শুনতে পাচ্ছেন না? কখন থেকে ডাকছি আপনাকে। কোথায় হারিয়ে গেছিলেন? কি ভাবছিলেন এমন? অধরা মাথা নিচু করে বলল, কিছু না। আচ্ছা তা নামুন এবার গাড়ি থেকে। নেমে পাশে দাঁড়িয়ে থাকুন। অধরা চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়াল। আফনান গাড়ি থেকে নেমে অধরার হাত ধরে অফিসের ভেতরে ঢুকে গেল। সবাই আফনান আর অধরাকে এভাবে দেখে অবাক হয়ে গেল। অনেকে তো ওদেরকে নিয়ে কথা বলাও শুরু করে দিল। আফনান অধরাকে নিজের রুমে নিয়ে আসল। তারপর ম্যানেজারকে ফোন দিয়ে বলল, ম্যানেজার সাহেব, 10 মিনিটের মধ্যে আমি অফিসের সব স্টাফকে কনফারেন্স রুমে দেখতে চাই। 10 মিনিটের মধ্যে সবাইকে সেখানে আসতে বলুন। জি স্যার। অধরা মনে মনে বলল, সবাইকে কনফারেন্স রুমে ডাকছেন কেন স্যার? আবার কি হবে তা আল্লাহই জানে। প্লিজ আল্লাহ আমাকে বাঁচাও। আর কোনো অপমান সহ্য করতে পারব না। প্লিজ কিছু করো। 10 মিনিট পরে আফনান অধরাকে নিয়ে অফিসের কনফারেন্স রুমে গেল আর দেখল। আফনান অধরার হাত ধরে কনফারেন্স রুমে এসে দেখল সবাই সেখানে রয়েছে। আফনান অধরাকে সবার সামনে নিয়ে আসল। তারপর ম্যানেজারকে বলল, দিশা কোথায়? ও কেন আসেনি এখনো? আমি তো আপনাকে বলেছিলাম যে 10 মিনিটের মধ্যে আমি সবাইকে এখানে চাই। কিন্তু দিশা কেন আসেনি? এমন সময় দিশা মুখে একটি হাসি নিয়ে রুমের দরজা থেকে বলল, এই তো জান, আমি এসে গেছি। কথাটি বলার পর যেই দিশার চোখ অধরার উপরে পড়ল তখনই ওর মুখটা কালো হয়ে গেল। রেগে কটমট করতে করতে বলল, এই মেয়ে, আবার কেন এসেছ এখানে? লজ্জাশ্রম কি সব বাজারে বেচে এসেছ? অধরা কড়াভাবে বলতে গেল, দেখুন আমি। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই আফনান বলল, তোমার আর এখানে উপস্থিত সবার প্রশ্নের উত্তর দিচ্ছি আজ আমি দিব দিশা। আপনারা সবাই দেখেছেন যে কাল আমার কেবিনে কি হয়েছিল। কিন্তু আপনারা আসলে সত্যিটা জানেন না। আমাকে আর অধরাকে ওই অবস্থায় দেখে আপনারা ভেবে নিলেন যে অধরার চরিত্রে দাগ আছে। কিন্তু সেটা আপনাদের একটা মিথ্যা ভাবনা ছাড়া আর কিছুই না। এখন আমি আপনাদের সব সত্যিটা বলছি। এরপর আফনান কালকের সব ঘটনা শুরু থেকে শুরু করে সবাইকে বলল। এখানে অধরার কোনো দোষ নেই। তার চরিত্রে বিন্দুমাত্র কোনো দাগ নেই। আশা করি আপনারা এবার আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আর একটা কথা, অধরা আমার পিয়ে। তাই এই অফিসে আমার পরে যার সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা সেটা অধরাই। তাই আমি চাই আপনারা সবাই তাকে সম্মানের চোখে দেখুন। দিশার দিকে তাকিয়ে, আর হ্যাঁ, তাকে এই মেয়ে
ওই মেয়ে না বলে ম্যাডাম বলা শিখুন। তাহলে আপনাদের সবার জন্যই ভালো হবে। কথাগুলো বলে আফনান এবার অধরার দিকে তাকালো আর দেখল অধরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চোখে পানিও চলে এসেছে। হয়তো অনেক কিছু বলতে চাচ্ছিল আফনানকে, কিন্তু বলতে পারল না। আফনান মুখে একটা মিষ্টি হাসি দিয়ে ইশারা করে বুঝাল যে এবার সব ঠিক আছে। সবাই এবার এক এক করে অধরার কাছে আসল আর ওর কাছে ক্ষমা চাইল। কিছুক্ষণ পর এখন কনফারেন্স রুমে আছে আফনান, অধরা আর দিশা। আফনান আর অধরা একে অপরের দিকে তাকালেও দিশা নিচের দিকে তাকিয়ে রাগে ফুলছে। আফনান দিশাকে বলল, দেখো দিশা, কাল তুমি যে ব্যবহারটা করলে অধরার সাথে সেটা আমি কোনো দিনও তোমার কাছে আশা করিনি। ও পড়ে যাচ্ছিল আর আমি ওকে বাঁচিয়েছি। এই বিষয়টাকে তুমি কোথায় নিয়ে গেছো ভাবো একবার। দিশা মনে মনে বলল, বাহ অধরা বাহ, তোমাকে নিয়ে যতটুকু ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি চালাক। আফনানকে পুরোপুরি নিজের মুঠোয় করে নিয়েছ দেখছি। কিন্তু আমিও কম না। আমি আমার আফনানকে কাউকে নিতে দিব না। এখন এই খেলাটা শক্তি দিয়ে জেতা যাবে না, বুদ্ধি দিয়ে জিততে হবে। ওকে ফাইন, তাহলে এবার এটাই হবে। দিশা, এই দিশা, কি হলো তোমার? কি এমন ভাবছ? দিশা করুণ মুখ নিয়ে বলল, নিজের পাপের কথা ভাবছি আফনান। কত বড় ভুল করে ফেলেছি আমি। আমি কিছু জানার চেষ্টা না করেই অধরাকে কি সব বললাম। ছি ছি, আমি এতটা খারাপ হলাম কবে থেকে? অধরার কাছে এসে ওর হাত দুটি ধরে দিশা আবার বলল, প্লিজ অধরা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমায়। প্লিজ ক্ষমা করে দাও আমায়। অধরা দিশার এই নাটকটাকে সত্যি মনে করল। না না ম্যাডাম, এরকম বলবেন না। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়েক্ট করতাম। প্লিজ আপনি আর ক্ষমা চাইবেন না। আফনান এবার বলল, ফাইন, সব এখন ঠিক হয়ে গেছে। তো মিস অধরা, আপনি এখন আপনার বাসায় চলে যান। আপনাকে আজ অফিসে কাজ করতে হবে না। কাল থেকে আবার কাজ করবেন। অধরা মুখে একটি হাসি নিয়ে বলল, জি স্যার। তারপর অধরা সেখান থেকে বাসায় চলে গেল। দিশা আফনানের কাছে এসে বলল, সরি জান, আমি কাল একটু বেশিই করে ফেলেছি। না দিশা, আর ক্ষমা চেও না প্লিজ। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, সেটাই অনেক। চলো আমরা আমাদের কাজে যাই। তারপর আফনান আর দিশাও সেখান থেকে চলে গেল। অধরা বাসায় চলে এলো। এসে দেখে সবাই বসার ঘরেই বসে আছে। জেরিন ওর কাছে দৌড়ে এসে বলল, কি রে, কোথায় গিয়েছিলি তুই? অফিসে। রাজিয়া বেগম বললেন, অফিসে মানে? সেখানে কি করতে গিয়েছিলি? অধরা এবার সব খুলে বলল। অধরার কথা শোনার পর জেরিন রাজিয়া বেগমের কাছে এসে ফিস ফিস করে বলল, মামুনি বুঝলে তো এবার কেন আফনান স্যারকে তোমার জামাই বলছিলাম। রাজিয়া বেগম জেরিনের কথা শুনে একটু হাসলেন। তারপর অধরাকে বললেন, আচ্ছা বাদ দে এখন এসব। শেষ ভালো যার, সব ভালো তার। আর ভাবিস না কিছু। এখন যা চেঞ্জ করে আয়। আমি সবার জন্য খাবার বাড়ছি। রাতের বেলা দিশা কেবল ঘুমাতে যাবে এমন সময় ওর ফোনে কে যেন ফোন দিল। দিশা ফোনটা রিসিভ করল। হ্যালো, কে বলছেন? আমি আহাদ বলছি। আহাদ তুই? হঠাৎ ফোন দিলই যে? আচ্ছা কেমন আছিস বল, কি খবর তোর? আমি ভালো আছি রে। তোর কি খবর? এই তো ভালো। তুই তো বিদেশে গিয়ে আমাদেরকে ভুলেই গেলি। কোনো যোগাযোগই রাখিসনি।
শোন দিশা, এসব উল্টাপাল্টা কথা বললে কিন্তু ফোনের মধ্যে থেকে তোকে থাপ্পড় মারব। দুজনেই হাসতে লাগল। আরে তোদের সাথে যোগাযোগ করতে পারিনি ঠিক, কিন্তু আমি অনার সাথে সব সময় কানেক্ট ছিলাম, আর ওর কাছে থেকেই তোর নাম্বার নিয়ে এখন কথা বলছি। ওহ হ্যাঁ, সে তুই ভালোই করেছিস। ভালো কথা, কংগ্রাচুলেশন সদস্ত। শুনলাম আফনানের সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ রে, তোকে কিন্তু থাকতে হবে আমাদের বিয়েতে। অবশ্যই থাকব। আফনান আমাকে সকালে এতবার করে বলল, আর এখন তুই বলছিস এবার না গেলে তো আর হয় না। আফনান তোকে বলেছে মানে? তোর সাথে আফনানের দেখা হয়েছে নাকি? হ্যাঁ রে, সকালে হয়েছিল। নিজের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু আফনানের সাথে দেখা হয়ে গেল। মেয়ে দেখতে গিয়েছিলি মানে? তুই বিয়ে করবি নাকি? এই কবে করবি? আচ্ছা বল, মেয়ে দেখতে কেমন? কি করে? নাম কি? বাড়ি কোথায়? ওরে থামো থামো, ওই মেয়েটাকে আর বিয়ে করা হবে না। কেন? তোর হবু বর এসেই তো সব পণ্ড করে দিল। মানে? আফনান কি করেছে? কেন? তুই কিছু জানিস না? আফনান কিছু বলেনি তোকে? কোনো বিষয়ে কি বলবে ও? আচ্ছা তুই বলতো। আহাদ এবার সকালের ঘটনাটা দিশাকে বলল। এবার বুঝলি কিভাবে আফনান আমার বিয়েটা ভেঙে দিল। এনিওয়ে, ও ভালো কাজই করেছে। কেন? তোর কাছে আর কি লুকাবো? যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম তাকে না, আমার অন্য কাউকে পছন্দ হয়ে গেছে। কি বলিস কি? কে সে মেয়ে? রিল্যাক্স, সেইভাবে কিছু জানি না। আগে সব জেনে নিই তারপর তোকে বলবো। আচ্ছা এখন রাখি রে, বাই। আচ্ছা বাই। দিশা ফোনটা রেখে রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। একবার তোমাকে হারিয়েছি আফনান, আর তোমাকে হারাতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, তোমাকে তো কোনোভাবেই আর হারালে চলবে না। যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে কোনো দিনও আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। আফনান সকাল সকাল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হল, কিন্তু আজ ও অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তার মধ্যে অধরার বাড়ি এসে পড়ে। গাড়ি চালাতে চালাতে আফনান হঠাৎ গাড়ি থামিয়ে দিল। ওর চোখ গিয়ে পড়ল একটি মেয়ের উপর, যে ছাদের উপর উঠে গাছে পানি দিচ্ছে। আফনান গাড়ি থেকে নেমে মেয়েটিকে দেখতে লাগল। হ্যাঁ, ঠিক ভাবছেন আপনারা, মেয়েটি আর কেউ নয়, অধরা নিজেই। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে যেয়ে গাছে পানি দিচ্ছে। কিছুক্ষণ পর অধরা নিচে নেমে গেলেও আফনান ছাদের দিকেই তাকিয়ে থাকল। 10 মিনিট পর বাসা থেকে বেরোতে বেরোতে অধরা জোরে চিৎকার দিয়ে বলল, আরে মামুনি, তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। এখন আমার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে আজ। অধরা এবার গেট খুলতে লাগল। আজ আবার দেরি হয়ে গেল। কিভাবে যে দেরিটা হয় তা আল্লাহই ভালো জানে। আজ যদি স্যার বকা দেন তাহলে কি? কথাটা শেষ করতে পারল না অধরা, কারণ গেট খুলে দেখে সামনে আফনান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি এখানে কি করছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাদের বাসার ছাদের গাছগুলোর দিকে চোখ পড়ল, তাই আর কি একটু দেখছিলাম। অনেক সুন্দর লাগছে দেখতে। আচ্ছা আপনি আসুন, আমি যাচ্ছি অফিসে। এই বলে আফনান গাড়ির দিকে যেতে লাগল। হঠাৎ দাঁড়িয়ে গেল, অধরার দিকে ফিরে বলল, আপনাকে একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। সকালবেলা রাজু ফোন দিয়েছিল আমাকে। রাজুকে চেনেন তো? আপনাকে যে অফিসে আনা নেওয়া করে। জি স্যার,
চিনি তো। হ্যাঁ তো, রাজু ফোন দিয়ে বলল যে সে আজ কাজে আসতে পারবে না। তার নাকি অনেক শরীর খারাপ। তো অধরা এখন আপনাকেই সব ম্যানেজ করতে হবে। কেমন? আচ্ছা আমি আসি এবার। আপনিও তাড়াতাড়ি চলে আসুন। এই বলে আফনান গাড়ির ভেতরে বসে পড়ল। অধরা মনে মনে ভাবল, এ কেমন মানুষ? জানে যে আজ অফিসের গাড়ি আমাকে নিতে আসবে না, তাও আমাকে সঙ্গে করে না নিয়েই একা একা চলে যাচ্ছে। জানি, বললে যেতাম না, তাও একবার বলে দেখতে তো পারত। ও, উনি আবার আমাকে কেন এসব বলতে যাবেন? আমি ওনার কে? এমন সময় আফনান গাড়ির কাঁচ খুলে বলল, আচ্ছা আপনি তো এখন অফিসই যাচ্ছেন, চলেন একসাথে যায়। অধরা আবার মনে মনে বলল, আরে, যা ভাবছিলাম তাই তো হলো দেখছি। স্যার আমাকে তার সাথে যেতে বলছেন। না না অধরা, এখনই হ্যাঁ বলা যাবে না, তাহলে ভাববে তার সাথে যাব বলে বসে আছি। না, আগে একটু নাটক করি। কি হলো আসুন। না স্যার, আজ থাক, অন্য কোনো দিন যাব। আপনি যান। আফনান কি একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতোই আসুন, আমি গেলাম। আফনান চলে গেল। অধরা বেকুবের মতো দাঁড়িয়ে থেকে আফনানের চলে যাওয়া দেখল। এটা কি হলো? আরেকবার জিজ্ঞাসা না করেই চলে গেল। অবশ্য, যাবে না তো থাকবে নাকি? ওটা তো মন থেকে বলেননি। বলেছেন ফর্মালিটি রক্ষার জন্য। আর আমারও বলি হারি বটে, কেন যে মিথ্যা আশা করতে গেলাম। ভালো লাগে না। যায় এখন অফিসে যায়। অধরা অফিসে আসার পরে আফনানের রুমে গেল। সেখান থেকে কিছু ফাইল নিয়ে নিজের কেবিনে চলে আসল। কিছুক্ষণ পর দিশা হাতে একটা ফাইল নিয়ে অধরার কেবিনে এলো। অধরা দিশাকে দেখে একটু অবাক হলো আর রীতিমতো একটু ভয়ও পেল। না জানি আবার কি বলবে। অধরা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, ম্যাডাম আপনি? আপনি কেন কষ্ট করে এলেন? কোনো কাজ থাকলে আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। ইটস ওকে অধরা, তুমি এত এক্সাইটেড হইও না। আসলে, আমি আরও একবার তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু কেন ম্যাডাম? অধরা, আমি তোমার সাথে সেদিন যেভাবে ব্যবহার করেছিলাম তার জন্য যদি আমি সারা জীবন তোমার কাছে ক্ষমা চাই তাও মনে হয় আমার মন শান্ত হবে না। ম্যাডাম, আমি সব ভুলে গেছি। এবার আপনিও সব ভুলে যান। এবার বলুন তো, কোনো কাজ ছিল আমার কাছে? ও হ্যাঁ, অধরা, এই ফাইলে কিছু পেপারস আছে, সেগুলোতে আফনানের সাইন লাগবে। তো তুমি একটু এই পেপারসে ওর সাইন এনে দিতে পারবে? দিশার কাছ থেকে ফাইলটা নিয়ে অধরা বলল, অবশ্যই পারবো ম্যাডাম। কিন্তু আপনি নিজে কেন গেলেন না স্যারের কাছে? দিশা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিভাবে ওর সামনে যাব অধরা? ও যে আমাকে আর সহ্য করতে পারছে না। জানো, কাল সারাদিন আমার সাথে একটাও কথা বলেনি। রাতে অনেক ইচ্ছা করছিল ওর সাথে একটা বার কথা বলতে, কিন্তু আমি পারিনি ওকে ফোন দিতে। সারারাত ঘুমাতে পারিনি অধরা। দেখো, আমার মুখটা কেমন হয়ে গেছে দেখো। অধরা দেখল দিশার চোখের নিচে হালকা হালকা কালি পড়ে গেছে। মুখটাও অনেক ফ্যাকাশে দেখাচ্ছে।
অধরা মনে মনে ভাবল, তাই তো, ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে ম্যাডাম সারারাত ঘুমাননি। ইস রে, স্যার আর আমার জন্য ম্যাডাম কত কষ্ট পেলেন। না, আমাকেই এবার কিছু করতে হবে। দিশাকে বলল, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, স্যার আবার আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন। আমি স্যারকে বোঝাব। সত্যি বলছো অধরা? জি, একদম সত্যি। আমাকে একটু বিশ্বাস করুন, আমি সব ঠিক করে দেব। তোমার পরে আমার অনেক বিশ্বাস আছে। আচ্ছা শোনো, আমার অনেক কাজ আছে। আমি এখন যাই, কেমন? আচ্ছা ম্যাডাম। দিশা কেবিন থেকে বেরিয়ে মনে মনে ভাবল, ফেঁসে গেলে তো অধরা। আমার মুখের এই মেকআপ আর চোখের নিচের এই কালিটা দেখে ফেঁসে গেছো তুমি। এটাই তো চেয়েছিলাম। আমি এবার এমন একটা ভান করব যেন আমি তোমার বন্ধু, সব সময় তোমার ভালো চাই। কেন এমন করব বলো তো অধরা? কারণটা হলো একটা বন্ধু যেভাবে একজনকে ক্ষতি করতে পারে, তার শত্রু কোনো দিনও সেটা করতে পারে না। এবার শুধু দেখবে অধরা, আমি তোমার সাথে কি কি করি। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে। অধরা ওর কেবিনে বসে একা একা কাজ করছে। দূর, কিছুই তো মাথায় ঢুকছে না। কিন্তু কেন এমনটা হচ্ছে? আমি তো কালই এই ধরনের কাজ করেছিলাম। তখন তো দিব্যি পেরেছি। তাহলে এখন কেন পারছি না? এমন সময় আফনান এলো ওর কেবিনে। কি হয়েছে অধরা? কোনো সমস্যা? স্যার আপনি? কই না তো স্যার, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, আমি ওই ফাইলগুলো নিতে এসেছি যেগুলো আপনাকে সকালে দিয়েছিলাম। আপনি দিতে দেরি করছেন দেখে আমি নিজেই চলে এলাম। ওহ, মনে মনে বলল, এই রে, এবার কি করি? ফাইলগুলো তো সব শেষ করতে পারিনি এখনো। কি বলি এবার স্যারকে? আফনানের দিকে তাকিয়ে বলল, আসলে স্যার হলো টাকি যে মানে ওই ফাইলগুলো মানে। কি মানে করছেন অধরা? ঠিক করে বলুন তো কি হয়েছে? আসলে স্যার, ফাইলগুলো এখনো আমি শেষ করতে পারিনি। কি? মাত্র 3টা ফাইল দিয়েছিলাম। এই 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারলেন না? অন্যদিন তো অনেক তাড়াতাড়ি কাজ করে ফেলেন। তাহলে আজ কি হলো? কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? না স্যার, আমি তো ঠিক আছি। তারপর হঠাৎ করেই বলল, মনে হয় আজ সকালে খেয়ে আসেনি বলে মাথায় কিছু ঢুকছে না। কথাটি বলেই মনে মনে ভাবল, হায় হায়, এটা কি বললাম? স্যার এবার কি ভাববেন আমাকে নিয়ে? ওহ, আই সি। জানেন তো অধরা, আমি আপনাকে একটা সহজ সরল মেয়ে ভেবেছিলাম। কিন্তু আপনি তো দেখছি রাক্ষস টাইপ লোক। আফনানের মজাটা শুনে অধরা ক্ষেপে গিয়ে বলল, কি? রাক্ষস টাইপ লোক মানে? মানে এই যে, পেটে খাবার না পড়লে আপনি কাজ করতে পারেন না। অধরা এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, সেটা তো কোনো মানুষই করতে পারে না স্যার। আপনি কি পারতেন সকালে না খেয়ে এসে এতক্ষণ কাজ করতে? আফনান কিছু বলতে যাবে এমন সময় ওর ফোন এলো। ফোন রিসিভ করে বাইরে চলে গেল কথা বলতে। কিছুক্ষণ পর অধরার রুমে কলিং বেলের আওয়াজ এলো। স্যার আবার আমাকে এখন ডাকছেন কেন? না জানি আবার কি জ্ঞান দেবেন। যাক বাবা, ফাইলের কাজ তো শেষ হয়ে গেছে। দিয়ে আসি এগুলো। অধরা ফাইলগুলো নিয়ে আফনানের কেবিনে ঢুকল। ফাইলগুলো টেবিলের উপরে রেখে বলল, স্যার, ফাইলের কাজ শেষ। হুম, থ্যাঙ্কস। এবার একটা কাজ করুন। কি? আমার সাথে একটু বাইরে চলুন। কোথায় যাব স্যার? আফনান গাড়ির চাবি নিয়ে কেবিন থেকে বেরোতে বেরোতে বলল, আরে চলুন তো।
গেলেই বুঝতে পারবেন। অধরা আর কিছু না বলে আফনানের পিছন পিছন চলে গেল। আফনান একটি রেস্টুরেন্টের সামনে এনে গাড়ি থামাল। স্যার, আমরা এখানে কেন এসেছি? আফনান অধরার দিকে তাকালো কিন্তু কোনো কথা বলল না। তাই অধরা আবার বলল, স্যার, কোনো মিটিং আছে কি? নামো। কি? আম্মম নামেন। গাড়ি থেকে নেমে দাঁড়ান, আমি গাড়িটা পার্ক করে এলে একসাথে ভেতরে ঢুকব। অধরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কিছুক্ষণ পর আফনান এলে একসাথে রেস্টুরেন্টে ঢোকে। আফনান অধরাকে নিয়ে মিউজিক শুটে গেল। সেখানে একটি টেবিলে দুজন বসল। স্যার, আপনি তো এখনো বললেন না যে আমরা কেন এখানে এসেছি? খেতে। খেতে মানে? আচ্ছা, আপনি আমার প্রত্যেক কথায় এরকমভাবে অবাক হয়ে যান কেন বলুন তো? প্রত্যেক বিষয়ে চোখগুলো এত বড় বড় করার কি আছে? সরি স্যার, কিন্তু খেতে এসেছি মানে? খেতে এসেছি মানে খেতে এসেছি অধরা। এর আবার কি মানে বলবো? রেস্টুরেন্টে তো মানুষ বিয়ে করতে আসে না, খেতেই তো আসে। আমরাও খেতে এসেছি। বুঝলেন? না স্যার, বুঝলাম না। সত্যি বলছি, অন্যদিন তো এখানে আসি না। তাহলে আজ কেন এলাম? আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন আমায় যে সকালে না খেয়ে এসে আমি 10টা পর্যন্ত অফিসের কাজ করতে পারবো কিনা। তার উত্তরটা এখন দিচ্ছি। জেনারেলি আমি ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হই, কিন্তু আজ ইচ্ছে করছিল না ব্রেকফাস্ট করতে। তাই না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম অফিসে কিছু খেয়ে নিব, কিন্তু কাজের চাপে আর খাওয়া হয়নি। তারপর যখন আপনি বললেন যে আপনিও সকালে খেয়ে আসেননি আর তার জন্য কোনো কাজ ভালোভাবে করতে পারছেন না, তখন আমারও মনে হলো যে আমারও খাওয়া দরকার। তাই আপনাকে নিয়েই খেতে চলে এলাম। অধরা কিছু বলতে যাবে এমন সময় একটা ওয়েটার এসে বলল, কি নিবেন স্যার? আফনান গড় গড় করে 7টা ডিশ অর্ডার করল, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও। অধরা তো এসব দেখে পুরাই অবাক। ওয়েটারটা চলে গেলে আফনান অধরাকে বলল, এরকমভাবে অবাক হবেন না প্লিজ। আসলে আমি খেতে খুব ভালোবাসি, আর এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার অনেক ভালো লাগে। আজ অনেকদিন পর এখানে এলাম, তাই পছন্দের সব খাবার অর্ডার করলাম। এই যাহহ, আপনার কথা তো শোনাই হলো না। আচ্ছা, আপনি কি খাবেন বলুন, আমি অর্ডার করে দিচ্ছি। না না স্যার, আপনি যা অর্ডার করেছেন তাতেই চলবে। আচ্ছা ঠিক আছে। অধরা এবার মনে মনে ভাবল, স্যার তাহলে এত খান? কিন্তু কই, স্যারকে দেখে তো এমন কিছু মনে হচ্ছে না। দিব্যি ফিট আছে। এটা কিভাবে সম্ভব? কথাগুলো ভাবতে ভাবতে অধরা আফনানের দিকে তাকিয়ে পড়ল। অধরার চাহনি দেখে আফনান বলল, জানি আপনি কি ভাবছেন। এটাই ভাবছেন তো, যে মানুষটা এত খায় সে এত ফিট কি করে আছে? আফনানের কথা শুনে অধরার মুখটা হা হয়ে গেল। মনে মনে বলল, ইনি কি মানুষ নাকি অন্য কিছু? কিভাবে বুঝল এটাই ভাবছি? আফনানের দিকে তাকিয়ে বলল, না না স্যার, এরকম কিছুই তো ভাবছি না। ভাবছেন, ভাবছেন। আমাকে দেখলে সবাই এটা ভাবে, আপনি কেন ভাববেন না? আপনিও ভাবছেন। তাহলে শুনুন, হ্যাঁ এটা ঠিক যে আমি খেতে অনেক ভালোবাসি, কিন্তু আমি রেগুলার জিমে যাই, এক্সারসাইজ করি, তাই ফিট আছি। আচ্ছা, আপনিও কি এক্সারসাইজ করেন নাকি? মানে এতটা ফিট আছেন যে? না স্যার, আমি এমনি। এরই মধ্যে খাবার চলে এলো। আফনান অধরাকে খাবার সার্ভ করে দিল আর নিজেও নিল। দুজনেই খাওয়া শুরু করল।
খেতে খেতে আফনান বলল, জানেন অধরা, আজকালকার মানুষগুলো কেমন যেন বদলে গেছে। মানে স্যার? মানে, এই ধরুন কারো জন্য কিছু করলে একটা ধন্যবাদ পর্যন্ত কেউ এখন আর বলে না। এই আর কি। অধরা খাওয়া বন্ধ করে ভাবতে লাগল, হায় হায় স্যার দেখছি আমাকে খোঁটা দিচ্ছে। অবশ্য স্যার যা বলেছেন তা তো ভুল কিছু বলেনি। সত্যিই তো, কাল সবার সামনে স্যার যেভাবে আমার হয়ে কথা বললেন তার জন্য স্যারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমার। আর আজকের এটার জন্যও একটা ধন্যবাদ দেওয়া উচিত। উফ, কি যে করি না আমি। আফনানের দিকে তাকিয়ে বলল, স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আসলে। অধরার কথা শেষ হতে না দিয়ে আফনান বলল, প্লিজ অধরা, আপনি যেন আবার আমাকে এখন ধন্যবাদ বলতে যাবেন না। অধরা আর কিছু বলল না। অনেকক্ষণ ধরে চুপচাপ থেকে খেতে লাগল দুজনে। হঠাৎ অধরা বলল, স্যার, আপনি আমার জন্য কাল যা করেছিলেন আর আজ যা করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা অধরা, একটা কথা বলি? জি স্যার বলুন না। আমরা কি বন্ধু হতে পারি? আফনানের এই কথা শুনে অধরা শক্ত হয়ে গেল। ভাবতে লাগল যে ও কোনো স্বপ্ন দেখছে কি না। তাই নিজের হাতে নিজেই চিমটি কাটল। কিন্তু না, এটা স্বপ্ন না, বাস্তব। অধরাকে এই অবস্থায় দেখে আফনান বলল, কি হলো আবার? এরকম রিয়েক্ট দিচ্ছেন কেন? ফ্রেন্ড হতে বলেছি, বউ না। স্যার, কি বলছেনটা কি আপনি? আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ কি করে করতে পারি? কি করে আবার হ্যান্ডশেক করে? এই বলে আফনান জোর করে অধরার হাত ধরে হ্যান্ডশেক করল। অধরা হাত সরিয়ে নিয়ে বলল, না স্যার, এটা হয় না। আমি আপনার ফ্রেন্ড হতে পারি না। আপনার বিয়ে হয়ে তাই দিশা ম্যাডামের কাছে এত কথা শুনতে হয়েছে, আপনার ফ্রেন্ড হলে না জানি আরও কি কি শুনতে হবে। কেন? আপনি তো আমার ফ্রেন্ড হবেন, আমার বউ তো না, যে দিশা আপনাকে ওর সতীন ভেবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। স্যার, কি সব বলছেন আপনি? আচ্ছা আমি তো বাংলায়ই কথা বলছি, এমন কোনো ভাষায় তো কথা বলছি না যে আপনি আমার কথা বুঝতে পারছেন না। দেখুন ফ্রেন্ড হতে বললাম কারণ আমাদেরকে একসাথে অনেকদিন কাজ করতে হবে। ওই 2 বছরের ডিলের কথা মনে আছে তো আপনার? তাই আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। অধরা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা পারমিশন দিবেন? আমি আপনাকে কিসের পারমিশন দিতে পারি স্যার? তুমি বলার। মানে? মানে? মানে হলো দেখুন ফ্রেন্ডশিপে এসব আপনি চলে না। এখানে তুমি চলে। তাই বলছিলাম। যেহেতু আমরা এখন ফ্রেন্ড তাই আমি আপনাকে তুমি করে বলবো আর আপনি আমাকে তুমি করে বলবেন। কি রাজি তো? স্যার, আপনি আমাকে তুমি করে বলতেই পারেন কিন্তু আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। বুঝতেই পারছেন? ওকে ওকে, বুঝলাম। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। এমন সময় স্যুটের ম্যানেজার এসে মাইক ধরে বললেন, এটেনশন প্লিজ। এখন এখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান তার একটি গান পরিবেশন করবেন। আপনারা যারা কাপল আছেন এখানে, তারা প্লিজ সামনে চলে আসুন আর ডান্স করুন। এনজয় গাইস। ম্যানেজারের কথা শুনে অধরা অনেক এক্সাইটেড হয়ে গেল। হাসান? হাসান এসেছেন এখানে? জানেন স্যার, উনি আমার খুব পছন্দের একজন সিঙ্গার। আমার খুব ভালো লাগে ওনার গান। তাই নাকি? ভালো। স্যুটটির সব লাইট অফ হয়ে গেল আর শুধুমাত্র সিঙ্গারের উপরেই আলো ফেলা হল। ধীরে ধীরে গিটারের আওয়াজ ভাসতে লাগল।
সেই সাথে তাল মিলিয়ে শুরু হলো গান। হৃদয় পেতেছি প্রেমেরই বিছানা, আমি তোমার হতে চাই, দুজনে দুজনার হাতে হাত রেখে সারা জীবন চলতে চাই। যদি কখনো মরণও আসে, চাইব সেদিনও তোমায়। যদি কখনো মরণও আসে, চাইব সেদিনও তোমায়। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। সিঙ্গার হঠাৎ বললেন, কাম অন কাপলস, প্লিজ ডান্স। ম্যানেজার জার সাহেব আফনানের কাছে এসে বললেন, মি আফনান কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মনে হচ্ছে ম্যাডামকে নিয়ে বেশ ভালোই আছেন। যান, ডান্স করুন প্লিজ। অধরা ম্যানেজারকে কিছু বলতে যাবে তখনই আফনান বলল, সিউর। কাম অন অধরা, চলো ডান্স করা যাক। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? আপনার সাথে কি না আমি ডান্স করব? ওহ, কাম অন অধরা, ডান্সই তো করতে বলছি, বিয়ে তো করতে বলছি না। প্লিজ চলো। আর এই সুযোগ পাবে না। না না স্যার। অধরাকে এক প্রকার জোর করেই ডান্স ফ্লোরে নিয়ে গেল আফনান। এক হাত দিয়ে অধরার একটা হাত ধরল, অন্য হাত দিয়ে অধরার কোমর ধরে ওকে নিজের কাছে নিয়ে আসল। আফনানের এসব কাজ দেখে অধরার তো বেহুশ হওয়ার মতো অবস্থা। আবারও গান শুরু হল। আদরে, আলাপি মানি না, তোর দূরে থাকা, জলে যায় পুড়ে যায়, সহে না এই চেয়ে থাকা। আদরে, আলাপি মানি না, তোর দূরে থাকা, জলে যায় পুড়ে যায়, সহে না এই চেয়ে থাকা। যদি কখনো মরণও আসে, চাইব সেদিনও তোমায়। যদি কখনো মরণও আসে, চাইব সেদিনও তোমায়। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। আফনান আর অধরা গানের সাথে সাথে ডান্স করছে। অবশ্য এটাকে ডান্স করা বলে না, কারণ এখানে তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে একটু দুলছে। স্যার, স্যার, স্যার শুনছেন? অধরা আফনানকে ডাকছে কিন্তু আফনানের কানে সেই ডাক পৌঁছছে না, কারণ সে এখন অধরাকে দেখতে ব্যস্ত। আবার গান শুরু হল। মনেরই শহরে তোকে ছাড়া তো ভাবিনি, চলে আয়, গুনে যায়, তোর আর আমার প্রেম কাহিনী। মনেরই শহরে তোকে ছাড়া তো ভাবিনি, চলে আয়, গুনে যায়, তোর আর আমার প্রেম কাহিনী। যদি কখনো মরণও আসে, চাইব সেদিনও তোমায়। যদি কখনো মরণও আসে, চাইব সেদিনও তোমায়। গান চলাকালীন আফনানের যে কি হলো অধরা তা বুঝতে পারছে না। অধরাকে নিজের একদম কাছে এনে দুই হাত দিয়ে ওর মুখটি আলতো করে ধরল আফনান। নিজের ঠোঁটটাকে অধরার ঠোঁটের একদম কাছে নিয়ে আসল। এবারই বোধ হয় কিছু একটা হয়ে যাবে, কিন্তু না। আফনানের হঠাৎ থেমে গেল। অধরাকে আস্তে করে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপর গিয়ে টেবিলে মাথা নিচু করে বসে পড়ল। অধরা সেখানেই দাঁড়িয়ে রইল। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। গান শেষ হয়ে গেল। ওখানে উপস্থিত সবাই সিঙ্গারের কাছে যেয়ে অটোগ্রাফ নিচ্ছে। এমন সময় আফনান উঠে দাঁড়াল, টেবিল থেকে গাড়ির চাবিটা নিল, অধরার দিকে না তাকিয়েই বলল, চলো, অফিসে যেতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে, তাড়াতাড়ি আসো। কথাগুলো বলে আফনান সেখান থেকে চলে গেল। অধরাও ওর পেছনে পেছনে ছুটল। আফনান গাড়ি চালাচ্ছে আর অধরা বাইরের দিকে তাকিয়ে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। হঠাৎ আফনান বলল, সরি অধরা।
আমার যে কি হয়ে গেছিল ওই সময়, আমি কিভাবে এটা করতে যাচ্ছিলাম, বিশ্বাস করো আমার সেই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। আমি তো। আফনানের কথাগুলো বারবার বাধা পাচ্ছে। স্যার, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ইটস ওকে। আফনান নিজেকে একটু শান্ত করে বলল। আসলে কি বলো তো, আমি আবার ওই রোমান্টিক ধাঁচের গানগুলো শুনলে একটু রোমান্টিক হয়ে পড়ি। হি হি হি। আফনানের কথা শুনে অধরা ওর দিকে তাকিয়ে জোর করে একটু হাসল। মনে মনে বলল, মিথ্যা। উনি একটু রোমান্টিক হয়ে পড়েন নাকি? এটাকে যদি একটু রোমান্টিক হওয়া বলে, তাহলে পুরো রোমান্টিক হলে কি অবস্থা হতো? ঈশ্বর, সেসব কি ভাবছি? ছি ছি। কি হলো? না না স্যার, কিছু না। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার, আপনি কি দিশা ম্যাডামের উপরে এখনো রেগে আছেন? না অধরা, আমি ওর উপরে রেগে নেই। আমি তো একটু কনফিউজড হয়ে গেছি। কনফিউজড? কেন স্যার? আমি দিশাকে অনেক বছর ধরে চিনি, কিন্তু আজ পর্যন্ত ওকে কারো সাথে এভাবে কথা বলতে দেখিনি যেভাবে ও তোমার সাথে সেদিন কথা বলেছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দিশা কারোর সাথে এভাবে কথা বলতে, সত্যিটা না জেনেই কাউকে এভাবে দোষারোপ করতে পারে। স্যার, সময়ের সাথে মানুষ একটু বদলে যায়। আর দিশা ম্যাডামের সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে। এমন সময় আপনাকে অন্য কোনো মেয়ের সাথে ওভাবে দেখলে তো। অধরা থেমে গেল। আর কিছু বলল না। আফনানও এ বিষয়ে আর কোনো কথা বলল না। আফনান আর অধরা অফিসে পৌঁছে গেল। নামো। স্যার, প্লিজ ম্যাডামের উপর আর রাগ করে থাকবেন না। তাকে আর কষ্ট দিবেন না। তার সাথে কথা বলে সবকিছু সমাধান করে ফেলবেন। হুম। অধরা গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে ঢুকে গেল। আফনান গাড়িটা পার্ক করে অফিসের ভেতরে গেল। সেই দিন বিকালে অনা এলো আফনানের কেবিনে। আরে, তুই কখন এলি? কেবলই এলাম। দাঁড়া দাঁড়া, তোর তো 2 দিন আগে আসার কথা ছিল। এত লেট করলি কেন? আর বলিস না, তোকে ওই নতুন যে ফ্যাক্টরির কথা বলেছিলাম সেখানে একটু সমস্যা হয়ে গেছিল। সেটাই ঠিক করছিলাম। হ্যাঁ জানি, বলেছিলি তুই আমায়। তা আমাকে ফোন করে বলিসনি কেন যে তুই আজ আসছিস? আমি তোকে এয়ারপোর্টে নিতে আসতাম। আসলে কি বলতো, আমার ভাইকে আমি আর কষ্ট দিতে চাইনি। বুঝলি? হুম, বুঝলাম। এখন বল, অফিসে কেন এলি? বাড়ি কেন যাসনি? আম্মম, একটা কাজে এসেছি। কি কাজ? এমন সময় অধরা আফনানের কেবিনে এলো। স্যার, এই ফাইলটা একটু দেখুন তো, কেমন যেন। কথাটি অধরা শেষ করতে পারল না, অনাকে দেখে চুপ হয়ে গেল। তারপর বলল, আরে আপু, কেমন আছেন? ভালো আছি অধরা। তুমি কেমন আছো? এই তো, ভালোই আছি। আপনারা বোধহয় কিছু দরকারি কথা বলছিলেন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি। আরে অধরা শোনো। জি আপু। সবাইকে বলে দাও 5 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে। আমার কিছু বলার আছে সেখানে। আফনান বলল, তোর আবার সবাইকে কি বলার আছে? সেটা ওখানে গেলেই জানতে পারবি। যাও অধরা, সবাইকে আসতে বলো। অধরা সবাইকে কনফারেন্স রুমে আসতে বলল। 5 মিনিট পরে অফিসের সবাই কনফারেন্স রুমে উপস্থিত হল। দিশা অনাকে দেখে বলল, আরে অনা, এখন তো বল, কেন ডেকেছিস সবাইকে এখানে? কি বলবি বল। বলছি। সবার উদ্দেশ্যে বলল,
আপনারা তো সবাই জানেন আর 2 দিন পর নিউ ইয়ার। আর প্রতি বছর আমাদের অফিস থেকে নিউ ইয়ারের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। এই পার্টিতে আমাদের সকল স্টাফরা উপস্থিত থাকেন, সবাই মানে ঢাকা আর চট্টগ্রামের সব স্টাফরা। এ বছরেও তার ব্যতিক্রম হবে না। অনার কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। এবার আপনারাই আমাদের বলেন এবছর কোথায় পার্টিটা করতে চান? সবাই এবার এক এক করে সবার মতামত দিল। দিশা বলল, আমি বলছিলাম কি যে কক্সবাজারে করলে কেমন হয়? আফনান বলল, কিন্তু দিশা আমরা তো 3 বছর আগে সেখানেই করেছিলাম। আবার ওখানে পার্টিটা করতে বলছো কেন? তো কি হয়েছে? তুমি তো জানো আমার সমুদ্র কতটা ভালো লাগে, তাই আমার মনে হয় ওখানে করলেই ভালো হবে। সরি দিশা, কিন্তু এখানে তোমার একার কথাটা ভাবলে তো চলবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। আফনানকে থামিয়ে দিয়ে অনা বলল, না আফনান, দিশা ঠিকই বলেছে, কক্সবাজারে গেলে খারাপ হয় না। আর এমনিতে আমরা সবাই 3 বছর আগে সেখানে গিয়েছিলাম। তখনকার অনেকেই এখন আমাদের সাথে নেই আর এখনকার অনেকেই তখন ছিল না। যেমন অধরা। কি অধরা, কিছু বলো? আমি আবার কি বলবো আপু? আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। এটা কেমন কথা অধরা? তুমি আফনানের পিয়ে, তোমার তো একটা অধিকার আছে এই বিষয়ে কথা বলার। আফটার অল আমাদের পরে তোমারই তো স্থান এই অফিসে। অনার কথা শুনে দিশা তেলেবেগুনে জ্বলতে লাগল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না। বলো অধরা, কক্সবাজার যাবে? জি আপু, গেলে খারাপ হয় না। ওকে ফাইন, তাহলে ঠিক হয়ে গেল যে আমরা সবাই কক্সবাজারে যাব। সবাই শোনো, তোমরা যারা যারা যেতে আগ্রহী তারা তাদের নামগুলো ম্যানেজার সাহেবের কাছে দিয়ে দিবে আজকের মধ্যে। আমরা রাতেই সবার টিকিট কনফার্ম করব। আর হ্যাঁ আফনান, তুই তোর টিম নিয়ে কক্সবাজার চলে যাস, আমি আমার টিম নিয়ে ওখান থেকে ডাইরেক্ট কক্সবাজার চলে যাব। তুই ওখান থেকে যাবি মানে? তুই কি এখন আবার চট্টগ্রাম যাবি নাকি? না, এখন যাব না, কাল সকালে যাব। আর ওদিকে আমি আগে থেকেই সব ব্যবস্থা করে এসেছি। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা অধরা নিজের কাপড়চোপড় প্যাক করছে। এমন সময় জেরিন ওর ঘরে এলো। কি রে, প্যাকিং সব শেষ? না রে, চলছে এখনো। আচ্ছা শোন, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, আমি তোকে খুব মিস করব। তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতে পারি না। অধরা জেরিনকে কিছু বলতে যাবে এমন সময় রাজিয়া বেগম এসে বললেন, থাকতে পারিস না বললে তো হবে না জেরিন, ওকে ছাড়া থাকতে তো অভ্যাস করতে হবে। যখন তোদের বিয়ে হয়ে যাবে তখন তো তোরা আলাদা থাকবি। ও মামনি, বিয়ের কথা দিয়ে দারুণ একটা জিনিস মনে পড়ল। কি? সেদিন আফনান স্যার যেভাবে তোর বিয়েটা ভেঙে দিল অধরা, সেটা কিন্তু দারুণ ছিল। তবে জানিস, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম ওই ফাইলে তোর আর আফনান স্যারের বিয়ের কাগজ ছিল, তুই তোর বিয়ের কাগজে সাইন করে দিয়েছিস। কি যা তা বলছিস তুই? দেখো না মামুনি, এই জেরিনটা কি বলছে। আরে এখানে মামুনি কি দেখবে বলতো? আমি সত্যিই এমনটা ভেবেছিলাম, কিন্তু এমনটা হয়নি রে। ভালো হয়েছে এমনটা হয়নি, কারণ আর মাত্র 28 দিন পর স্যারের বিয়ে। বুঝেছিস? এবার যা, ঘুমাতে যা, কাল আমাকে অনেক সকালে উঠতে হবে। আমি এখন ঘুমাতে যাচ্ছি। মামুনি, তুমিও ঘুমিয়ে পড়ো, যাও। 2 অফিসের প্রায় সব কর্মকর্তারাই এই ট্রিপে যাচ্ছে। আফনান ওর স্টাফদের জন্য 2টি বাস ভাড়া করেছে।
প্রায় সবাই অফিসে বাসের সামনে চলে এসেছে, কিন্তু অধরা এখনো আসেনি। একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আফনান। দিশা আফনানের কাছে এসে ওর ঘাড়ের উপরে 2 হাত রেখে বলল, দেখো তো জান, আমায় কেমন দেখাচ্ছে। এমন সময় অধরা এসে হাজির। আফনান আর দিশাকে এই অবস্থায় দেখে ওর মেজাজটাই খারাপ হয়ে গেল। ঘুরতে যাব বলে কত সুন্দর একটা মুড নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এখানে এসে স্যার আর ম্যাডামের এই আলগা পীড়িত দেখে পুরো মুড়োটাই নষ্ট হয়ে গেল। সত্যি, ম্যাডামের মনে লজ্জাশ্রম বলে কিচ্ছু নেই। দেখছে এখানে সবাই দাঁড়িয়ে আছে, তাও স্যারের সাথে এভাবে। সবাইকে ফ্রিতে নাটকটা না দেখালেই কি নয়। অধরা একপাশে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে। ওর চোখ দুটো রাগে লাল হয়ে যাচ্ছে। অধরাকে এই অবস্থায় দেখে সুফিয়া বলল, কি হলো অধরা? এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। অধরা সুফিয়ার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। তারপর ওর সাথে বাসে উঠে গেল। এদিকে আফনান দিশার হাত সরাতে সরাতে বলল, আহ দিশা, করছোটা কি তুমি? এখানে সবাই দাঁড়িয়ে আছে আর তুমি সবার সামনে। আফনানের কথা শেষ হতে না দিয়েই দিশা বলল, কাম অন বেবি, কি করছি মানে? রোম্যান্স করছি। বিয়ের পরে তো এমনিতেই করতে হবে। তা এখন করলে কি সমস্যা? সমস্যা আছে দিশা, অনেক সমস্যা আছে। দিশা আফনানের কথা শুনে হাতের উপর হাত রেখে রাগী একটা লুক দিয়ে বলল, ওহ, তাই নাকি? অনেক সমস্যা? তা কি কি সমস্যা আছে শুনি? কয়েকটা বলো তো। দিশা প্লিজ এখন আবার ঝগড়া শুরু করো না। একটু থেমে, আচ্ছা আইম সরি। কোনো সমস্যা নেই। কিন্তু এখন তুমি গাড়িতে ওঠো। একটু পরেই গাড়ি ছাড়বে। যাও। দিশা আফনানের কথা শুনে গাড়িতে উঠল। গাড়িতে ওঠার পর জানালা দিয়ে গলা বাড়িয়ে আফনানকে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, তুমিও গাড়িতে উঠে এসো। আফনান দিশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসলে দিশা, আমার একটা কাজ থেকে গেছে অফিসে। তুমি বসো, আমি কাজটা করে আসছি। কি কাজ মানে? কি কাজ তোমার এখন অফিসে? আরে, আছে একটু কাজ। তুমি একটু ওয়েট করো, আমি এখনই চলে আসব। কিন্তু আফনান। কিন্তু দিশার কথা না শুনেই আফনান অফিসের ভেতরে চলে গেল। দিশা বসে বসে ভাবতে লাগল যে কি এমন কাজ আছে যা করতে আফনান এখন আবার অফিসে চলে গেল। প্রায় 10 মিনিট হয়ে গেল কিন্তু আফনান এখনো আসেনি। দিশা আফনানের একটা খোঁজ নেবে বলে ব্যাগ থেকে যখনই ফোনটা বের করল, ঠিক তখনই ওর ফোনে একটা কল এলো। আফনান ফোন দিয়েছে। দিশা ফোনটা রিসিভ করল। হ্যালো আফনান, কই তুমি? আসছো না কেন এখনো? আসলে দিশা, আমি অফিসের একটা কাজে একটু আটকে গেছি। সেই জন্য একটু দেরি হচ্ছে। আমার এখনো বেশ সময় লাগবে। কি বলছোটা কি? আচ্ছা, তুমি দাঁড়াও, আমিও আসছি। এই না না।
তুমি আবার কেন কষ্ট করে আসতে যাবে? তুমি একটা কাজ করো, মামাকে, বাসের ড্রাইভার, বলো তোমাদের গাড়িটা ছেড়ে দিতে। আমি পরের বাসে চলে আসব। পাগল হয়ে গেছো তুমি? তোমাকে ছাড়াই চলে যাব? নো ওয়ে। আমি ওয়েট করছি, তুমি আসো। দিশা, তুমি বুঝতে পারছো না। আমার দেরি হবে। আর সবাই যদি আমার জন্য ওয়েট করে তাহলে তো আমাদের কক্সবাজার পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তোমরা বরং আগে যাও। আমি দ্বিতীয় গাড়িটা নিয়ে আসছি। আচ্ছা, কি এমন করছো বলো তো? সেটা আমি পরে তোমায় বলবো। সব বলবো। এখন যাও। বাই। ওকে যান, ভালোভাবে আসবে। কোনো সমস্যা হলে ফোন দিও। বাই। হুম। আফনানের কথা মতো দিশা বাসের ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ওরা চলে যাওয়ার 2 মিনিট পর আফনান অফিস থেকে বেরোল। বাইরে এসে আরেকটা বাসে উঠে পড়ল। আফনান বাসের মধ্যে উঠলে বাসের লোকজন আফনানকে দেখে অবাক হয়ে গেল। সবাই আফনানকে দেখে এজন্য অবাক হলো কারণ ওর তো দিশার সাথে করে অন্য বাসে যাওয়ার কথা ছিল। তবে আফনানও সামনের দিকে তাকিয়ে একটু অবাক হল। কারণ বাসে একটা সিটও খালি ছিল না। শুধু পেছনের একটা সিট খালি। আফনানকে দেখে আসিফ উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি আপনি কি তবে এই গাড়িতে করে যাবেন? হ্যাঁ আসিফ। আমাকে এই গাড়িতে করেই যেতে হবে। আসলে অফিসের একটা কাজ করছিলাম। যখন ফিরলাম তখন দেখি দিশাদের গাড়িটা চলে গেছে। তাই আপনাদের সাথেই এখন যেতে হবে। ওহ, আচ্ছা স্যার। আপনি তাহলে আমার সিটে বসুন। আমি পেছনে চলে যাচ্ছি। আসিফ নিজের সিট থেকে সরে পেছনের দিকে যাচ্ছিল। এমন সময় আসিফকে থামিয়ে আফনান বলল, না না আসিফ। আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনি বসুন, আমি পেছনে গিয়ে বসছি। কিন্তু স্যার, আপনি কি করে পেছনে বসবেন? মানে আপনার তো সমস্যা হবে। আরে কে বলল আমার সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট, আমার তো বাসের পেছনে বসে যেতেই ভালো লাগে। আপনি বসুন। আসিফ আর কোনো কথা না বলে চুপচাপ নিজের সিটে বসে পড়ল। আফনান বাসের ড্রাইভারকে বলল, মামা, এবার চলুন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আফনান কথাগুলো বলে যেই পেছনের দিকে এগুতে লাগল তখনই ড্রাইভার বাস স্টার্ট করল। কিন্তু বাস ছাড়ার প্রথম ঝোঁকটা সামলাতে না পেরে আফনান পেছনের সিটের সামনে গিয়ে পড়ে গেল। কিন্তু না, সে নিচে পড়েনি। পড়েছে একজনের গায়ের উপরে। আফনান চোখ তুলে ওই মানুষটার দিকে তাকানোর সাথে সাথে অবাক হয়ে গেল। কারণ আফনান দেখল যে ও অধরার উপরে পড়েছে। ও যখন অধরার উপরে পড়ছিল তখন ওর হাতে টান লেগে অধরার হিজাবের মাথার পিন খুলে যায়। যার জন্য একপাশের হেজাব খুলে গেল। অধরা চোখ দুটো বেশ বড় বড় করে আফনানের দিকে তাকিয়ে আছে। কিন্তু আফনান এমনভাবে অধরার দিকে তাকিয়ে আছে যেন কোনো ঘোরের মধ্যে পড়ে গেছে।
আফনানের পড়ে যাওয়া দেখে আশেপাশের সবাই বলে উঠল, স্যার, আপনি ঠিক আছেন তো? লাগেনি তো কোথাও? আশেপাশের ওর আওয়াজ শুনে আফনান অধরার উপর থেকে সরে ওর পাশে বসে পড়ল। তারপর বলল, আরে না না, আমার কিছু হয়নি। ওই টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলাম। কিন্তু অধরা আমায় ধরে ফেলে। অধরার দিকে তাকিয়ে থ্যাঙ্কস অধরা, আমাকে ধরার জন্য। আফনানের কথা শুনে সবাই এবার স্বাভাবিকভাবে নিজের সিটে বসে পড়ল। এদিকে আফনানকে দেখে অধরা পুরাই অবাক হয়ে গেছে। স্যার, আপনি এখানে কি করছেন? কি করছি মানে? বসে আছি। না, মানে বলছিলাম যে, আপনার তো দিশা ম্যাডামের সাথে অন্য গাড়িতে যাওয়ার কথা ছিল। আফনান মনে মনে বলল। এ বাসে কি করছি তা তো বাসে ওঠার সাথে সাথেই সবাইকে বলেছি। অধরা শুনতে পাইনি? আফনান হঠাৎ খেয়াল করল অধরার হাতে ফোন আর ফোনে ইয়ারফোন লাগানো। ও, তাহলে ম্যাডাম এতক্ষণ কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন। সে জন্য কিছু শুনতে পাইনি। এবার একটু মজা করা যাক ম্যাডামের সাথে। কি হলো স্যার? কি ভাবছেন? না না, কিছু না। জিজ্ঞাসা করছিলে তো যে আমি কেন এই গাড়িতে করে যাচ্ছি, তাহলে শোনো। তোমার জন্য। আফনানের কথা শোনা মাত্রই অধরা চিৎকার করে বলল, কি? আমার জন্য মানে? কি করছো টাকি? আস্তে আস্তে কথা বলো। চিল্লাচ্ছ কেন? সরি স্যার। কিন্তু বলছি যে আপনি আমার জন্য এই গাড়িতে মানে? হ্যাঁ, তোমার জন্যই তো আমাকে এই গাড়িতে করে যেতে হচ্ছে। তুমি তো আমার পিয়ে। পিয়ে যেখানে যেখানে থাকে বসকেও তো সেখানে সেখানে থাকতে হয়। কি বললেন? ও সরি, মানে বসো যেখানে যেখানে থাকে তার পিয়ে কেউ তো সেখানে সেখানে থাকতে হয়। যাতে বসের কোনো দরকার হলে তার পিয়ে তাকে হেল্প করতে পারে। কিন্তু তুমি তো এই গাড়িতে করে যাচ্ছিলে আর আমি ওই গাড়িতে। এখন রাস্তার মধ্যে যদি তোমার কোনো হেল্পের প্রয়োজন হয় আমার, তখন আমি কি করব? তোমার সাথে তো দেখাও হয়নি, তাই তোমাকে ওই গাড়িতে করে যাওয়ার কথা বলা হয়নি। তাই নিজেই চলে এলাম তোমার কাছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। স্যার, আমি আপনার বলা একটা কথাও ভালোভাবে বুঝতে পারলাম না। সব যেন মাথার উপর দিয়ে গেল। অধরার কথা শুনে আফনান কিছুক্ষণ হাসল, তারপর বলল, যখন বোঝোনি তখন আর বুঝতে হবে না। বাদ দেও। আচ্ছা, তুমি কি গান শুনছিলে? জি স্যার। আমিও শুনব। আমাকেও দাও। কেন স্যার? আপনার ফোনে গান নেই? না, গান তো আছে, কিন্তু ইয়ারফোন তো কাছে নেই এখন। আচ্ছা, কি গান শুনছিলে? আমি তো মুখের কথা শেষ করার আগেই থেমে গেল অধরা। মনে মনে বলল, না না, স্যারকে কোনোভাবেই বলা যাবে না যে আমি এখন রোমান্টিক গান শুনছিলাম। স্যারের তো আবার রোমান্টিক গান শুনলে রোম্যান্স করার ইচ্ছা জাগে। না না,
এখন যদি বলি রোমান্টিক গান শুনছি আর স্যার যদি শুনতে চান তাহলে তো সমস্যা হয়ে যাবে। এখানে তো অনেক লোক, না জানি কার সাথে আবার কি করে বসেন। না, অন্য কিছু বলতে হবে। কি হলো অধরা? বলতে বলতে আবার থেমে গেলে কেন? রকি, ওয়েট, তুমি কি রোমান্টিক গান শুনছ? না না স্যার। কি যে বলেন না, আমি আবার রোমান্টিক গান শুনব কেন? আমি তো ওই রবীন্দ্র সঙ্গীত শুনছিলাম। রবীন্দ্র সঙ্গীত? তুমি রবীন্দ্র সঙ্গীত শোনো? মানে তোমার ভালো লাগে রবীন্দ্র সঙ্গীত শুনতে? হ্যাঁ হ্যাঁ, কেন ভালো লাগবে না? খুব ভালো লাগে আমার। মনে মনে বলল, মোটেও না। আবার আফনানকে বলল, শুধু রবীন্দ্র সঙ্গীত নই স্যার, আমার তো রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, জয়নুল সঙ্গীত সবই ভালো লাগে। অধরার কথা শুনে আফনান থমকে গেল। কি বললে? জয়নুল সঙ্গীত? কোনো জয়নুলের কথা বলছ? কেন? জয়নুল আবেদিনের কথা বলছি। নাম শোনেননি তার? হ্যাঁ, শুনেছি তো। কিন্তু সে তো ছবি আঁকত। গানও যে লিখত আর গাইত সেটা তো জানতাম না। আচ্ছা, তোমার কাছে কি জয়নুল আবেদিনের গান আছে? থাকলে প্লিজ দেও না, আমিও একটু শুনি। অধরা এবার বুঝতে পারল যে ও কি বলে ফেলেছে। চলবে।